আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমন্ত্রীর আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে যথারীতি হাজির হয়েছে উত্তর পূর্ব ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশিত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের সিরিজ স্টোরি দ্য বাংলাদেশ এক্সপোজ পার্ট 7 নিয়ে। যারা গত 6টি পর্ব নর্থ ইস্ট নিউজে পড়েছেন কিংবা আমাদের ভিডিওতে শুনেছেন তারা জানেন, কিন্তু আজকে এই মুহূর্তে যারা নতুন এই ভিডিওতে যোগদান করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবির 2024-এ শেখ হাসিনা সরকারের পতনের পূর্বাপর সেনাবাহিনী এবং বাহিরের ভূমিকা নিয়ে একটি সিরিজ স্টোরি করছেন। তারই আজকে 7ম পর্ব প্রকাশিত হয়েছে। সেই 7ম পর্বের আলোকে আমাদের আজকের আলাপের ফোকাস বা বিষয় মূলত চক্রান্তের জালে শেখ হাসিনা যেভাবে সেনাপ্রধান ও গোয়েন্দা প্রধানরা ঘটালেন শেখ হাসিনার পতন। 5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, কিন্তু আমরা যা দেখেছি তার নেপথ্যে কি অন্য কোনো বড় খেলা চলছিল? কিভাবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একজন নিরীহ মানবীকে দেশ ছাড়তে বাধ্য করা হলো, আজ আমরা বিশ্লেষণ করব সেই নেপথ্য কারিগরদের নিয়ে, যারা খুব কৌশলে শেখ হাসিনাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থেকে শুরু করে ডিজিএফআই ও এনএসআই প্রধানদের সেই মাস্টার প্ল্যান আজ উন্মোচিত হবে এই ভিডিওতে। 5 আগস্ট বিকেল গণভবনের স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ কর্মকর্তারা এক চরম অনিশ্চয়তায়। প্রধানমন্ত্রী কোথায় যাবেন, কার কাছে নিরাপদ, তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা ছিল না তাদের। অথচ কর্মীটোলার বাসার বেজে তখন ছিল রাজকীয় প্রটোকল। শেখ হাসিনা ততক্ষণে বুঝে গেছেন তিনি বড় ধরনের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। উত্তরা থেকে যখন কারফিউ ব্যারিকেড হঠাৎ তুলে নেওয়া হলো, তখনই তিনি বুঝতে পারেন তার সময় শেষ। ঢাকা সেনানিবাস থেকে ঘোষণা এলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই একটি ঘোষণায় ছিল ক্ষমতার পালাবদলের চূড়ান্ত সংকেত। অনেকে বলছেন কোটা সংস্কার আন্দোলন দমনে সামরিক বাহিনীর ওপর অতি নির্ভরশীলতাই ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। গোলযোগ শুরু হওয়ার পর জেনারেল জামান এবং শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে বারবার পরামর্শ দিচ্ছিলেন বিষয়টিকে রাজনৈতিকভাবে সমাধান না করে সামরিক শক্তি ও আইন শৃঙ্খলার ওপর ভরসা করতে। তারা অজুহাত দিচ্ছিলেন প্রাণহানি ও রক্তপাতের। অথচ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বারবার দাবি করেছিলেন যে তারা পরিস্থিতি রাজনৈতিকভাবে সামাল দিতে পারবেন। কিন্তু শেখ হাসিনাকে প্ররোচিত করা হয়েছিল তার ছোট বোন শেখ রেহানা এবং তার উপদেষ্টা সালমান এফ রহমানের মাধ্যমে। অভিযোগ আছে সেনাপ্রধান, ডিজিএফআই এবং এনএসআই প্রধানরা মিলে তাকে একটি মিলিটারি ডিপেন্ডেন্ট বা সামরিক বাহিনীর ওপর নির্ভরশীল বলয়ে বন্দী করে ফেলেন। সেই মরণ ফাঁদেই শেষ পর্যন্ত পা দিয়েছিলেন তিনি। 5 আগস্ট তাকে যখন বাসার বেজে নেওয়া হয়, তিনি ভেবেছিলেন তাকে নিরাপত্তার খাতিরে টুঙ্গিপাড়ায় নেওয়া হচ্ছে। সেখানে পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন তিনি আর ক্ষমতায় নেই। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের আগে থেকেই শেখ হাসিনার চারপাশে একটি শক্তিশালী গোয়েন্দা বলয় বা চট্টগ্রাম সার্কেল তৈরি করা হয়েছিল। এই সার্কেলে কারা ছিলেন? চট্টগ্রামের মোহাম্মদ কায়কাউস হলেন মুখ্য সচিব। এনএসআইয়ের প্রধান হিসেবে নিয়োগ পেলেন হাটহাজারের মেজর জেনারেল মোরশেদ, যিনি বিএনপি নেতা মোরশেদ খানের ভাগ্নে জামাতা। কক্সবাজারের মেজর জেনারেল হামিদুল হক হলেন ডিজিএফআই প্রধান। হামিদের পরামর্শেই নাইমুল ইসলাম খানকে প্রেস সেক্রেটারি করা হয়। এমনকি সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদও এই চক্রের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। পাশাপাশি সালমান এফ রহমান, যার সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতার কথা শোনা যায়, তিনিও হয়ে ওঠেন প্রধান কুশীলব। এই চক্রের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন তৎকালীন জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইস। অভিযোগ আছে তারা শেখ হাসিনাকে এমন কিছু প্রস্তাব দিয়েছিলেন যা সার্বভৌমত্বের জন্য বিতর্কিত, যেমন রামু সেনানিবাসকে জাতিসংঘের স্থায়ী ঘাঁটি করা বা রাখাইন অঞ্চলে সামরিক করিডোর তৈরি। এমনকি 5 আগস্ট গণপিটুনির মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার একটি চক্রান্ত ছিল বলে দাবি করা হয়, যাতে বিদেশি হস্তক্ষেপের অজুহাত তৈরি করা যায়।
সেই চরম মুহূর্তে ভারতের একজন শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তার হস্তক্ষেপে শেখ হাসিনার প্রাণ রক্ষা পায়। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছ থেকে আকাশপথ ব্যবহারের অনুমতি আগে ভাগে নিয়ে রেখেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। এসএসএফ বা পুলিশ কিছুই জানত না গন্তব্য সম্পর্কে। শেখ হাসিনাকে দিল্লির নিরাপদ আশ্রয়ে পাঠানোর পরিকল্পনাটা ছিল অত্যন্ত গোপনীয়। যদিও শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি, কিন্তু পরিস্থিতির চাপে তাকে সামরিক বিমানে করে দিল্লিতে পাঠানো হয়। দিল্লি পৌঁছানোর পর ভারতীয় কর্মকর্তাদের পরামর্শে তিনি সেখানে থেকে যান এবং বিমানটি ঢাকায় ফিরে আসে। শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশে কি ঘটলো? গণভবন, সংসদ ভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবাধ ভাঙচুর চলল। এসএসএফ বা অন্য কোনো বাহিনী কেন বাধা দিল না? অভিযোগ ওঠে সেনাবাহিনীর পরিকল্পিত এবং বাছাইকৃত নিষ্ক্রিয়তার। সেনাপ্রধান যখন এসএসএফ ব্রিগেডিয়ারকে রাস্তায় নামতে বললেন, তখন সেই কর্মকর্তা সাফ জানিয়ে দেন যে তারা সাধারণ মানুষের রোষানলে করতে চান না। এই সুযোগে বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের জোর করে পদত্যাগ করানো হয়। অথচ অদ্ভুত ব্যাপার হলো, সেনানিবাসগুলোতে 627 জন ভিআইপি কে আশ্রয় দেওয়া হয়েছিল। তাদের মধ্যে অনেকে পরে দেশ ছেড়েছেন, আবার কাউকে ডিবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। ওবায়দুল কাদেরকে যশোর সেনানিবাস হয়ে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়, অথচ আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এই সিলেক্টিভ আচরণ অনেক প্রশ্নের জন্ম দেয়। পরিশেষে বলা যায়, 5ই আগস্টের এই পট পরিবর্তন কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল অত্যন্ত নিপুণভাবে সাজানো এক ছক, যেখানে গোয়েন্দা সংস্থাগুলো একদিকে কোটা আন্দোলনকে সহিংস করে তুলছিল, অন্যদিকে ছাত্র নেতাদের আটক করে বিতর্কিত বিবৃতি দিয়ে আন্দোলনকে উস্কে দিচ্ছিল। ফলাফল আওয়ামী লীগের পতন এবং জামাতে ইসলামীর রাজনৈতিক পুনর্বাসন। সেনাপ্রধান নিজেই সেনানিবাসের নিষিদ্ধ জামায়াত নেতাদের সাথে বৈঠক করেছেন বলে আমরা সেই দিনই জানতে পেরেছিলাম। প্রশ্ন থেকে যায়, এই এনসার্কেলমেন্ট বা ঘেরাও করার রাজনীতি কি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কোনো অশনি সংকেত, নাকি এটি স্রেফ ক্ষমতার পালাবদল? এই ঘটনাটি দেখে আমি বারবার মনে করি, আমার 5 আগস্ট 2024 থেকেই মনে হয় প্রায় 350 বছর আগের নবাব সিরাজউদ্দৌলার পতনের যে প্রাসাদ ষড়যন্ত্র হয়েছিল এবং শেখ হাসিনার পতনের প্রাসাদ ষড়যন্ত্র একই সূত্রে গাথা, একই রকম, জাস্ট ওইটার কপি পেস্ট এটি। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ। আজ এ পর্যন্ত। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এই মুহূর্তে রোমহর্ষক কাহিনী নিয়েই কথা বলতে এসেছি। তার আগে একটু প্রশ্ন করে নেই, বাংলাদেশের মানুষ কেমন আছেন? দেশ কি চলছে? দীর্ঘ ইউনূসের শাসন 1.5 বছর, তারপরে বিএনপি সরকার ক্ষমতায়, সেটি 2 মাস পেরিয়ে গেল গতকালকে। আজকে যদি দেশের অবস্থা চিন্তা করেন, একটু নিরপেক্ষ মানুষ যারা, কারো আওয়ামী লীগ করা লাগবে না, বিএনপি করা লাগবে না, প্রধান এই দুটো দলের কথাই বলি, অন্যগুলা অন্যরকম। আপনি একটু নিরপেক্ষ ভাবে বলুন তো ভাই, এখন বিএনপি ক্ষমতায়, বিএনপির মানুষজন বলুন তো যে দেশটা আসলে চলছে কিভাবে? রাস্তায় বের হলে কি দেখছেন? জ্বালালেন লাইন, সারের লাইন, বেকার ভোকা মানুষের হাহাকার, মানে সমস্যার অন্ত নেই, সমস্যা বলে শেষ করা যাবে না। এই যখন অবস্থা, তখন স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসছে যে একটা দেশ সুন্দরভাবে চলছিল, সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল, তর বেগে এগিয়ে যাচ্ছিল, সেখানেও কিছু অনিয়ম থাকতে পারে। নিয়ম যেখানে আছে অনিয়ম থাকবে, কিন্তু সেই এগিয়ে যাওয়া বাংলাদেশকে পেছন থেকে টেনে ধরা বা পিছু হটানো, এটার কারণটা কি? এর কারসাজিটা কি? এর কারণ কারসাজি নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে এগুলো মানুষ বলাবলি করছে, আলাপ করছে, সোশ্যাল মিডিয়ায় আলাপ করছে, আজকের নিউ মিডিয়ায় আলাপ করছে যে আসলে কি হচ্ছে। কিছু একটা হচ্ছে, দেশের যে 12টা বেজে যাচ্ছে, দেশ যে আরো ভয়ঙ্কর বিপদের
দিকে যাবে বা যেতে পারে, দেশ পুরো ব্যর্থ হয়ে যাবে, স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা, এমন নানা প্রশ্ন আসছে। তখনই সাথে সাথে প্রশ্ন আসছে যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নাকি ডিপ স্টেট, হাসিনা থেকে ইউনূস, নেপথ্যের ভয়ঙ্কর সত্য। এই শিরোনামে আজকে আমরা কথা বলতে চাই। এই শিরোনামে কথা বলবার সোর্স যদি বলি, আমি বললাম যে বিভিন্ন জন বিভিন্নভাবে আলাপ করছে। পশ্চিমবঙ্গের বাংলা গণমাধ্যম দ্য ওয়াল কয়েকদিন আগে একটি আর্টিকেল প্রকাশ করেছেন। সেই আর্টিকেলটার শিরোনাম ডিপ স্টেটের খপ্পরে বাংলাদেশ, হাসিনাকে দিয়ে শুরু, বর্তমান ভবিষ্যৎ কোন সরকারি নিরাপদ নয়, এমন একটি শিরোনাম। আর্টিকেলটি লিখেছেন সৈয়দ ইফতেখার হোসেন। তিনি সম্ভবত বাংলাদেশী হতে পারেন, বাংলাদেশী রাজনৈতিক বিশ্লেষক। তার পরিচয় আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, কিন্তু তিনি যেগুলো লিখেছেন সেগুলো একদম বাস্তবতার নিরিখে, আমরা বাস্তবতার ভিত্তিতে দেখতে পাচ্ছি, উপলব্ধি করছি, যার কারণে বিষয়টা নিয়ে একটু আলোচনার প্রয়াস পাচ্ছি। আজকাল সাধারণ মানুষের মুখেও একটি শব্দ শোনা যাচ্ছে, বিশেষ করে গত 2 বছর যাবত, ডিপ স্টেট শব্দটা অনেকের কাছে ধোঁয়াশা। কিন্তু কদিন আগে জুলাই আন্দোলনের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে এই ডিপ স্টেট নাকি 2029 সাল পর্যন্ত ডক্টর ইউনূস সরকারকে ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। এমনকি তিনি এও স্বীকার করেছেন যে এই শক্তিটি তাদের সব ধরনের কাজে সহায়তার আশ্বাস দিয়েছিল। আসলে ডিপ স্টেট কি? ডিপ স্টেট কারা? ডিপ স্টেট আজকের রাজনীতিতে এটা একটা কনসেপ্ট। এটা অভ্যন্তরীণ শক্তিগুলোকে কাজে লাগায় বিদেশি শক্তির সহযোগিতায়। এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মার্কিন ডিপ স্টেট। ডিপ স্টেট শুধু মার্কিন থাকতে পারে না, বিভিন্ন দেশের থাকতে পারে। ইন্ডিয়ান ডিপ স্টেট থাকতে পারে, রাশিয়ান ডিপ স্টেট থাকতে পারে, চাইনিজ ডিপ স্টেট থাকতে পারে, বিভিন্ন বড় শক্তির ডিপ স্টেট। অর্থাৎ ওই শক্তির প্রভাবে একটি দেশ সরকার থাকবে নাকি সরকার পড়ে যাবে, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত কিভাবে হবে, ওই বিদেশি শক্তি অভ্যন্তরীণ শক্তিগুলোকে, অভ্যন্তরীণ বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিগুলোকে কাজে লাগায় রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, ডিপ স্টেট অর্থাৎ গভীর রাষ্ট্র। এই রাষ্ট্রের গভীরে থাকা রাষ্ট্র ব্যবস্থাকে আসলে আধুনিক রাজনীতি বিজ্ঞানে ডিপ স্টেট বলা হয়। আমরা কি আসলে ডিপ স্টেটের খপ্পরে? আজকে বাংলাদেশের যে অবস্থা, এই কথা অস্বীকার করার উপায় নেই যে আমরা ডিপ স্টেটের খপ্পরে পড়েনি। এখন প্রশ্ন আসছে যে কিভাবে 2024-এর জুলাইয়ের আগে অপরিচিত আসিফ মাহমুদ, সার্জিস আলম বা নাহিদ ইসলামদের মতো ছাত্র নেতারা হঠাৎ পাত প্রদীপের আলো চলে এলেন। তারা কি সত্যি ছাত্রলীগের ছায়াতলে লুকিয়েছিলেন? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে একটি অদৃশ্য সরকার বা ডিপ স্টেট বাংলাদেশকে তার কবজায় নিয়েছে এবং কোন সরকারই এখন আর নিরাপদ নয়। এই যে আজকে যে বিএনপি সরকারটি, ডিপ স্টেটের কথা যদি না শুনে, বিএনপি সরকারও হারিয়ে যেতে বা পতন হতে 2 মাসও সময় লাগবে না। 1947-এর পর বাংলাদেশে অনেক ছাত্র আন্দোলন হয়েছে। 52-এর ভাষা আন্দোলন, 62-এর শিক্ষা আন্দোলন, 69-এর আইন বিরোধী বা 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, সবগুলোতেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য সমর্থন ছিল। কিন্তু 2024 চিত্র ছিল ভিন্ন। এখানে ছাত্ররাই মূল ভূমিকায়, পেছনে কোনো বড় রাজনৈতিক দলের প্রকাশ্য অংশগ্রহণ ছিল না। আসিফ মাহমুদ জানিয়েছেন, রাজপথে সফল না হলে তারা সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি নিয়েছিলেন। এমনকি নাহিদ ইসলাম প্রচারের জন্য আগে ভাগেই একটি ভাষণও লিখে রেখেছিলেন। এই পর্যায়ের প্রস্তুতি এর আগের কোনো ছাত্র আন্দোলনে দেখা যায়নি। শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তাকে অনেকেই 18 মাসের এক
স্বৈরতান্ত্রিক অপশাসন হিসেবে দেখছেন, যা বাংলাদেশকে অর্থনৈতিক ও কাঠামোগতভাবে কয়েকশো বছর পিছিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠছে। অনেকেই মনে করেন যে ডিপ স্টেট মানে পুরোপুরি বাইরের কোন শক্তি, কিন্তু আমি শুরুতেই বললাম যে বাইরের শক্তি নয়, আসলে এটি বাস্তবায়নের দায়িত্বে থাকে অভ্যন্তরীণ শক্তি, বিদেশি শক্তি। এই যখন অভ্যন্তরে একটা ডিপ স্টেট গড়ে ওঠে, তখন এই অভ্যন্তরীণ ডিপ স্টেটটা বিদেশি ডিপ স্টেটের সহায়তা পায়, এটুকুই। ডিপ স্টেট তৈরি হয় দেশের অভ্যন্তরে। এর মূল কুশীলব কারা? আমরা যদি সিরিয়ালি দেখি, তাহলে এর মূল কুশীলব আমরা পাই শক্তিশালী আমলাতন্ত্রকে, সুশীল সমাজের একটি বড় অংশকে। 3 নম্বরে পাই বিশাল সব এনজিও। 4 নম্বরে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা। 5 নম্বরে আমরা পাই গণমাধ্যমের একটি প্রভাবশালী অংশ। এরা নির্বাচিত সরকারের ভেতরে থেকে আরেকটি অদৃশ্য সরকার হিসেবে কাজ করে। এদের মূল কাজ হলো নীতি নির্ধারণে হস্তক্ষেপ করা, মিডিয়ার মাধ্যমে গুজব বা অর্ধসত্য ছড়িয়ে সরকারকে বিভ্রান্ত করা এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা। শেখ হাসিনা সরকারও এই অদৃশ্য শক্তির হাত থেকে রেহাই পায়নি। যখন দেশের অভ্যন্তরে ডিপ স্টেট সফল হয়, তখন তারা বিদেশি শক্তির সহায়তা পায়। এই তালিকায় সবার উপরে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের ওপেন সোসাইটির প্রতিষ্ঠাতা জর্জ সোরস এবং তার ছেলে আলেকজান্ডার সোরস এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আলেকজান্ডার সোরস ঢাকায় এসে ইউনূস সরকারের সাথে সাক্ষাৎ করে গিয়েছিলেন ইউনূস সরকারের আমলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র সিআইএর মাধ্যমে বিভিন্ন দেশে নিজেদের পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠান তৈরি করতে বিপুল অর্থ বিনিয়োগ করে। বাংলাদেশেও শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে একজন এনজিও ব্যক্তিত্বকে প্রায় $9 লক্ষ অনুদান দেওয়া হয়েছিল বলে তথ্য পাওয়া যায়। এই ব্যক্তিটি পরে ডক্টর ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ কমিশনের সদস্য হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের এই সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ প্রজেক্ট শুরু হয়েছিল 1953 সালে ইরানে। নির্বাচিত প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক যখন তেল সম্পদ জাতীয়করণ করলেন, তখন ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কৃত্রিম জনরোষ তৈরি করে তাকে পদত্যাগ করতে বাধ্য করে। ইরান ছিল তাদের প্রথম টেস্ট কেস। এরপর ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর, ভিয়েতনাম সহ বহু দেশে এই একই ফর্মুলায় সরকার পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশে ইউএসএআইডি, এনডিআই, আইআরআই, এনইডি এবং আর্টিকেল 19 এর মতো সংস্থাগুলো অত্যন্ত সক্রিয় ছিল। শেখ হাসিনা সরকারের পতনে এদের প্রত্যেকের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। এই ষড়যন্ত্রে বড় ভূমিকা রেখেছে কিছু গণমাধ্যম ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। অভিযোগ রয়েছে দেশের 2টি প্রধান পত্রিকার সম্পাদক মার্কিন ডিপ স্টেট থেকে প্রায় 100 কোটি টাকা করে পেয়েছেন শুধুমাত্র জুলাই আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণার নামে শত শত মিলিয়ন ডলার অনুদান পেয়েছে। ওয়াশিংটন থেকে প্রকাশিত সাউথ এশিয়ান পার্সপেক্টিভ জার্নালের মাধ্যমে যারা অপপ্রচার চালিয়েছেন, তাদের অনেকেই ইউনূস সরকারের উপদেষ্টা বা রাষ্ট্রদূত হয়েছিলেন। এমনকি 2006 সালে ডক্টর ইউনূস এবং একজন পত্রিকা সম্পাদকের হাত ধরে যোগ্য প্রার্থী আন্দোলনের নামে যে যাত্রা শুরু হয়েছিল, সেটি 2024-এ পূর্ণতা পেয়েছে। শেখ হাসিনা তার পিতার মতো এক গভীর ষড়যন্ত্রের শিকার হন, কারণ তার চারপাশের অনেক ব্যবসায়ী ও আমলা এই ডিপ স্টেটের অংশ ছিলেন। বর্তমান পরিস্থিতি বিচার করলে দেখা যায় বাংলাদেশ এখন পুরোপুরি ডিপ স্টেটের খপ্পরে। শুধু আওয়ামী লীগ নয়, এই মুহূর্তে যে বিএনপি সরকার দেশ পরিচালনা করছেন, তারেক রহমানের বিএনপি সরকার যে ক্ষমতায় আছে এখন,
তার ক্ষমতাটাও কিন্তু কোনোভাবে নিরাপদ থাকবে না। আমি শুরুতেই বলবার চেষ্টা করেছি, এই বিএনপি সরকারের টিকে থাকা নির্ভর করবে ডিপ স্টেটের শর্ত মেনে চলার উপর। যদি তারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন না করে, তবে শেখ হাসিনার পরিণতি বিএনপির ক্ষেত্রে হওয়াও কেবল সময়ের অপেক্ষা মাত্র। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিপ স্টেট কি আসলে কার্যকর থাকবে বা কতদিন? আমি বলবো যে দেশের জনগণ, দেশের বুদ্ধিজীবী সমাজ, দেশের প্রতিষ্ঠানগুলোতে তো দেশপ্রেমিক মানুষগুলো আছে। দেশের জনগণ, আমি সবার আগে বলবো জনগণের অংশ সবাই, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, বিশিষ্টজন, সাধারণ খেটে খাওয়া মানুষ সবাই কিন্তু জনগণের অংশ। একটা দেশের জনগণ যদি জেগে ওঠে, বিদেশি শক্তি বা অভ্যন্তরীণ শক্তি বা ডিপ স্টেট পাত্তা পায় না। এখন আমরা বাঁচতে হলে, আমাদের বাঁচতে হলে বাংলাদেশের জনগণকে জেগে উঠতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। বলতেই হয় যে জাগো বাহে কণ্ঠে সবাই। এই জাগো বাহে ছাড়া বাংলাদেশ রক্ষা পাবে না। বাংলাদেশ এক ডিপ স্টেটের কঠিন থাবায়। এই যে আমি বলছি যে বাংলাদেশ কে চালাচ্ছে আসলে? এখন একটা সরকার বসে আছে, কিন্তু পেছন থেকে একটা ছায়া চালাচ্ছে নানা ভাবে। আপনি দেখুন সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায়নি। এগুলো কিসের লক্ষণ? পেছন থেকে ছায়া এই দেশকে চালাচ্ছে। এই ছায়া মুক্তি হলে আমাদের জাগতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। দর্শক, বাংলাদেশ কি পারবে এই অদৃশ্য শক্তির জাল ছেড়ে সার্বভৌমত্ব রক্ষা করতে? আপনার মতামত কমেন্টে জানান। আমরা এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।